আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবার জন্য বা আপনাদের সম্মুখে এই আলোচনা তুলে ধরবার জন্য এই ভিডিও বার্তায় আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি আর কিছুই নয়, সেই বিষয়টি আমাদের সকলেরই অতি পরিচিত একটি বিষয়, শিক্ষা। শিক্ষা যে শিক্ষা কিনা আমরা সকলেই জানি, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সঠিক শিক্ষাই পারে জাতির মেরুদণ্ড ঠিক রাখতে, সমাজের মেরুদণ্ডকে ঠিক রাখতে। আর সেই শিক্ষাটাকে যদি ভেঙে চুড়ে গুড়িয়ে দেওয়া যায়, সেই শিক্ষা ব্যবস্থাকে যদি ভেঙে চুড়ে গুড়িয়ে দেওয়া যায়, চুরমার করে দেওয়া যায়, তাহলে জাতির মেরুদণ্ডও থাকবে না আর জাতিও থাকবে না। তখন শাসক জাতিকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিতে পারে। কেননা শিক্ষা আনে চেতনা। আমরা জানি সেই চেতনার মধ্যে দিয়েই মানুষ প্রশ্ন করতে শেখে। তাই সেই প্রশ্ন করবার মাধ্যমটাকে যদি কেটে দেওয়া যায়, তাহলে আর শাসককে কেউ প্রশ্ন করবে না। আর তাই আজ আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই করুণ দশা। এর থেকে আমরা কি করে বেরোতে পারি বলতে পারেন? আমরা কি করে বেরোবো বলতে পারেন? সেই বিষয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে এসেছি। নমস্কার, আমি রাজীব। আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের রাজ্যে শিক্ষা দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গুগল সার্চ করে একবার দেখে নেবেন, আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আমাদের রাজ্যে মোট 49,368টি প্রাথমিক স্কুল আছে, আর 10,000-এরও বেশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল আছে। আর 65টি স্কুলে, সরকারি 65টি স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানো হয়। আর 3,812টি স্কুলে টিচার আছে, শিক্ষক শিক্ষিকারা আছেন, অথচ ছাত্রছাত্রীরা নেই। টিচার আছেন কিন্তু ছাত্রছাত্রীরা নেই, মানে কোনো স্টুডেন্ট নেই। এরকম স্কুলের সংখ্যা রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 3,812। তবে আমার মনে হয় সেই সংখ্যাটা আরো অনেক বেশি, সেই সংখ্যাটা আরো অনেক অনেক বেশি। আর সরকার এবং শিক্ষা দপ্তর পরিকল্পনা করছে যে রাজ্যের প্রত্যেকটি ব্লকে ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তুলবে। কিন্তু কেন বলতে পারেন? এত বছর হয়ে যাওয়ার পরেও ব্লকে ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হবে না, কেন বলতে পারেন? আমরা তো এই কারণে, এই পরিষেবাগুলো পাওয়ার জন্যই 2011 সালে সিপিএমকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করেছে। তাহলে কেন এত সময় লেগে যাবে, অথচ ব্লকে ব্লকে এখনো ইংরেজি মাধ্যম স্কুল সঠিকভাবে তৈরি হবে না? কেন বলতে পারেন? আর সেই কারণেই আজকে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলোর এত রমরমা, এত দাপাদাপি। অলিতে গলিতে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ছাতার মতন গজিয়ে উঠছে। আসলে কি জানেন তো, আমাদের শিক্ষা দপ্তরের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে বা বর্তমান প্রজন্মকে নিয়ে এই শিক্ষার বিষয়ে কোনো ভাবনা চিন্তাই নেই, কোনো দূরদর্শিতাই নেই। মানে শিক্ষাটাকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে শিক্ষার অভাবে সবাই অশিক্ষিত তৈরি হবে, আর অশিক্ষিত তৈরি হলে আমাদেরকে এরা প্রশ্ন কম করবে, সরকারকে প্রশ্ন কম করবে। এই হচ্ছে এদের পরিকল্পনা, যেটা কিনা আমরা বাম আমল থেকেই লক্ষ্য করেছি। বাম আমলেও মনে করে দেখুন, ইংরেজি শিক্ষা তুলে দিয়েছে, কম্পিউটারকে ঢুকতে দেয়নি। ইংরেজি শিক্ষা তুলে দিয়ে তারা বলেছিল মাতৃভাষা মাতৃদুগ্ধ।
মাতৃভাষা মাতৃদুগ্ধ, কিন্তু তার অ্যাপ্লিকেশন হয়নি। আর তার জন্যই, তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি ইংরেজিতে চিঠি লেখা তো ছেড়েই দিই, আজকাল বাংলাতেও চিঠি লিখতে গেলে অনেকেই দেখছি মানে কলম টলম ভেঙে ফেলছে। তার জলজন্ত উদাহরণ আমরা আমাদের এই টালিগঞ্জের যিনি বিধায়ক, মন্ত্রী, যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখলাম যে উনি ওই মেসি কাণ্ডের পরে ওনার পদত্যাগপত্র নামা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন, সেখানে অজস্র বানান ভুল, এবং বাংলা ভাষার ওই চিঠিতে বাংলা ভাষা অসমাপ্ত। ভেবে দেখুন তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে অতীতের বাম সরকার এবং বর্তমানে তৃণমূল সরকার। এই যে কিছুদিন আগে এসআইআর হলো, সারা পশ্চিমবাংলা জুড়ে এসআইআর হলো, সারা দেশ জুড়েই হচ্ছে, আমাদের পশ্চিমবাংলাও সেক্ষেত্রে বাদ যায়নি। আমাদের পশ্চিমবাংলাতেও আমরা এসআইআর হতে দেখেছি, এখনো শেষ হয়নি পুরো এসআইআর এর কাজ। এসআইআর এর শুরুতে আমরা দেখলাম বিএলওদেরকে বাড়ি বাড়িতে গিয়ে ফর্ম দিতে, আবার ফর্ম সংগ্রহ করতে। সেই বিএলওদেরকে নিযুক্ত করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদেরকে, যারা স্কুল শিক্ষক শিক্ষিকা তাদেরকে নিযুক্ত করা হয়েছে বিএলওর কাজ করবার জন্য। ভেবে দেখুন তো একবার, কেন স্কুল শিক্ষক শিক্ষিকা ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায়নি? স্কুলের বাৎসরিক পরীক্ষা আছে, যেটা বার্ষিক পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা হিসেবে আমরা সবাই জানি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন, সেখানে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদেরকে না পড়িয়ে পাড়ায় পাড়ায় বিএলওর কাজ করছেন, সারা রাজ্য জুড়ে বিএলওর কাজ করছেন, এসআইআর এর কাজ করছেন, বিএলও হিসেবে এসআইআর এর কাজ করছেন। তাহলে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থার আর এর থেকে উন্নতি কি হতে পারে? যা হওয়ার তাই হচ্ছে। আসলে কি জানেন তো, শিক্ষা দপ্তর বা আমাদের শাসকের কোনো সদিচ্ছাই নেই যে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা সঠিকভাবে পঠন পাঠন করে তারা নিজেদের পায়ে দাঁড়ায়। কেননা তাদের পরিকল্পনার মধ্যেই রয়েছে যে আমরা ওই ভাতাজীবী করে সবাইকে রাখবো, ওই বেকার ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, এইসব দিয়েই আমরা চালিয়ে যাব, এইসব দিয়েই আমরা চালিয়ে যাব। তাহলে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি হতে পারে? বিএলওরা, ওই শিক্ষক শিক্ষিকারা তাদের সিলেবাসটাকে কিভাবে শেষ করবে বলতে পারেন? তারা তাদের যে এই যে সারা বছরের যে সিলেবাস, যেটা স্কুলে ছাত্রছাত্রীদেরকে পড়ায়, সেটা তারা কিভাবে শেষ করবেন? সেটা তো শেষ করবার উপায় নেই। কখনো বিএলওর কাজ করছে, আবার কখনো গার্ড দিতে যাচ্ছে, তাহলে স্কুলে ছাত্রছাত্রীদেরকে পড়াবে কখন? আর আমার যতটুকুনি মনে হয়, মানে আমার বলতে আমাদের প্রত্যেকেরই যতটুকুনি মনে হয়, শিক্ষকরা বা শিক্ষিকারা কিন্তু চান না যে ছাত্রছাত্রীদেরকে না পড়িয়ে অন্যত্র গিয়ে কাজ করতে, সরকারের অন্য কোনো কাজে নিজেদেরকে জড়িয়ে রাখতে। কেননা সিলেবাস সম্পূর্ণ না হলে দায়ভারটা তাদের কাঁধেই বর্তায়। তাই তারাও চান যেভাবেই হোক ছাত্রছাত্রীদেরকে সিলেবাসটা শেষ করতে। আর সেই কাজে সরকার আমরা দেখছি দায়িত্ব নিয়ে তাদেরকে ছাত্রছাত্রীদের থেকে, মানে শিক্ষক শিক্ষিকাদেরকে ছাত্রছাত্রীদের থেকে দায়িত্ব নিয়ে দূরে সরিয়ে রাখছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষাটা পূর্ণ করতে না পারে, পূরণ করতে না পারে, সঠিক শিক্ষায় শিক্ষিত হতে না পারে। একটা সময় আমরা দেখেছি বাংলা মাধ্যম স্কুলের সিলেবাস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাস আইসিএসসি এবং সিবিএসসি স্কুলগুলো ফলো করত। আর আজকে আমরা ওদেরকে ফলো করবার চেষ্টা করছি। ওই একটা কথা আছে না, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। সত্যিই তাই ছিল, সত্যিই তাই ছিল। কেননা একটা সময় আমরা দেখেছি বাংলা মাধ্যম স্কুলগুলোকে ফলো করতো এই সিবিএসসি, এই আইসিএসসি বোর্ডগুলো, স্কুলগুলো। আর আজকে আমরা তাদেরকে ফলো করছি। এর থেকে লজ্জা আমাদের রাজ্যের জন্য আর কিছু হতে পারে না। আর কত পরিকল্পনা করে
ভেবে দেখুন, মানে ছাত্রছাত্রীরা যাতে সঠিক পঠন পাঠন না পেতে পারে তার জন্য ওই স্কুলে চাকরিতে কাদেরকে ঢোকাচ্ছে? স্কুলে চাকরিতে কাদেরকে ঢোকাচ্ছে? সব অযোগ্য শিক্ষকদেরকে ঢোকাচ্ছে, যারা শূন্য পেয়েছে তাদের নাম্বার বাড়িয়ে দিয়ে তাদেরকে স্কুলের শিক্ষকতার কাজে তাদেরকে যুক্ত করছে, নিয়োগ দিচ্ছে তাদের। 26,000-এর যে আর কি নিয়োগ দুর্নীতির ব্যাপার তো আমি আপনি আমরা সবাই জানি। তো সেগুলো কেন? সেগুলো এই কারণে, শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দাও, সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দাও, তাহলেই আমরা যুগ যুগ জিও। আমাদের ব্যবসা দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্ম, বছরের পর বছর চলবে। রাজ্যের ছেলেমেয়েরা যাতে করে শিক্ষিত না হতে পারে। জ্যোতিবাবু একজন যোগ্য নেত্রীকে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, মানে জ্যোতিবাবুর একদম মেধাবী ছাত্রীকে আমাদেরকে উপহার দিয়ে গেছেন, যিনি পশ্চিমবাংলাটাকে দুর্বার গতিতে, মানে জ্যোতিবাবু যেই গতিতে নিয়ে গিয়েছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই গতিটাকে আরো বাড়িয়ে দিয়ে দুর্বার গতিতে আমাদের রাজ্যটাকে একদম শেষের দিকে নিয়ে চলে যাচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। আর যোগ্য অযোগ্যদের ভিড়ে আমরা সবাই কিন্তু ছাত্রছাত্রীদের কথাটাই ভুলে যাচ্ছি। দেখুন, এই যোগ্যরা অযোগ্যরা কোর্টে মামলা করে, কিন্তু ছাত্রছাত্রীদের হয়ে আজ পর্যন্ত কাউকে দেখেছেন কাউকে কোর্টে যেতে? তবে আমি খুব আশাবাদী যে এই ছাত্রছাত্রীদের হয়ে আমাদের মধ্যেই কেউ না কেউ, মানে আমাদের রাজ্যের কেউ না কেউ একদিন কোর্টের দ্বারস্থ হবেন এবং ছাত্রছাত্রীদের কথা তুলে ধরবেন। কেননা সবার আগে সর্বাগ্রে ছাত্রছাত্রীদের স্বার্থ। তার জন্যই তো শিক্ষক শিক্ষিকা নিয়োগ। আর সেখানেই যদি দুর্নীতি হয়, আর সেখানেই যদি অযোগ্যদের বাসা, অযোগ্যদের ভিড় বাড়ে, তাহলে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা কি পড়াশোনা করবে? ওই তো দেখলাম ছাত্রছাত্রীরা একজন অঙ্কের মাস্টারমশাইকে একটি অঙ্ক দেখিয়ে দিতে বলছে, আর সেই মাস্টারমশাই রেগে গিয়ে তাদেরকে মারছে, ছাত্রছাত্রীদেরকে মারছে। কেন মারছে জানেন? তার কারণ ওই শিক্ষক ওই অঙ্কটা করাতে পারবেন না, তার জন্যই মারছেন। এই তো আমাদের শিক্ষার অবস্থা, এই তো আমাদের শিক্ষার অবস্থা। এর থেকে আমাদেরকে রেহাই পেতে হবে, এর থেকে আমাদেরকে রেহাই পেতেই হবে, নইলে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ খুব অন্ধকার, খুব অন্ধকার। আসলে কি জানেন, শিক্ষকদের ফোকাসটাই নড়ে গেছে, শিক্ষক শিক্ষিকাদের ফোকাসটাই নড়ে গেছে, সম্পূর্ণ ফোকাসটাই নড়ে গেছে। কেননা তারা ছাত্রছাত্রীদেরকে পড়াবে কি? তাদেরকে মিড ডে মিলের হিসাব রাখতে হচ্ছে, তাদেরকে ওই সবুজ সাথী হিসাব রাখতে হচ্ছে, কটা সাইকেল কাদেরকে দেওয়া হবে সেই সাইকেলের হিসাব রাখতে হচ্ছে, কটা ল্যাপটপ কটা ট্যাব দেওয়া হবে ছাত্রছাত্রীদের মধ্যে সেই হিসাব রাখতে হচ্ছে। তাহলে তারা পড়াশোনার দিকে কিভাবে ফোকাস করবে? কিভাবে ফোকাস করবেন? তাদের তো মাথায় আর পড়াশোনা থাকবে না, তাদের তো মাথায় সবসময় থাকবেই ওই আমার যদি একটু হিসাব ভুল হয়ে যায়, আমার যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আসলে সরকারের উদ্দেশ্যই তাই, যে ছাত্রছাত্রীদেরকে পড়াতে হবে না, তোমরা এই কাজগুলোই করো। যেই কাজগুলো ক্লারিক্যাল জব, মানে যেই কাজগুলো ক্লার্কদের কাজ, সেই কাজগুলো এখন স্কুলের শিক্ষকরা করছেন, প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা করছেন, মানে হেডমাস্টার মশাই হেডমিস্ট্রেসরা করছে। তাহলে পড়াশোনার কি হবে? পড়াশোনার যা হওয়ার তাই হচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই খাতা আনতে যাওয়ার জন্য শিক্ষক শিক্ষিকারা এখন বর্তমানে ছুটি পান, অথচ আগে কিন্তু এই ব্যবস্থা ছিল না। আমরাও তো পড়েছি, আগে এই ব্যবস্থা ছিল না। আচ্ছা আপনারা বলুন তো, যারা আর কি 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব, আপনারা বলুন তো, আপনারা যখন পড়াশোনা করতেন, মানে আমরা যখন পড়াশোনা করেছি, তখন আমাদের শিক্ষা ব্যবস্থার কি হাল ছিল? খারাপের মধ্যেও অনেক ভালো ছিল। হ্যাঁ, খারাপের মধ্যে অনেক ভালো ছিল। আপনি 80-র দশক 90-র দশকের ছাত্রছাত্রীদের দিকে তাকান, আর এখনকার বর্তমানে ছাত্রছাত্রীদের দিকে তাকান, একবার তাকিয়ে দেখুন। তখনকার ছাত্রছাত্রীদের মান দেখুন, আর এখনকার ছাত্রছাত্রীদের মান দেখুন।
হ্যাঁ, সেই সময় বাম জামানা ছিল, তাও বলছি, সেই সময় বাম জামানা ছিল, তাও বলছি যে সেই সময় শিক্ষার মান কিছুটা হলেও ছিল, শত খারাপের মধ্যেও কিছুটা হলে শিক্ষার মান ছিল। কিন্তু এখন একদম শিক্ষার মানটাকে পুরো জলাঞ্জলি দিয়ে দিয়েছে এই সরকার, ওই জ্যোতিবাবুর দেখানো পথে। ভাবতে পারেন, কাগজ জাল করে চাকরি পাচ্ছে, মানে সরকারি চাকরিতে যোগ দেওয়ার কাগজপত্র জাল করে সরকারি চাকরি পেয়ে যাচ্ছে। এর পেছনে যদি বড় কোনো চক্র না থেকে থাকে, এটা কোনোদিনও সম্ভব? এটা কোনোদিনও সম্ভব যে একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি কাগজপত্র জাল করে, মানে নিয়োগ প্রক্রিয়ার কাগজপত্র জাল করে চাকরি পেয়ে যাচ্ছে এবং 5, 7, 10 বছর ধরে চাকরি করে যাচ্ছে? আমরা হালফিলে দেখলাম সেই ঘটনা, মুর্শিদাবাদে একটি স্কুলে দেখলাম যে একজন ব্যক্তি কাগজ জাল করে চাকরি পেয়েছেন এবং তার যখন বিষয়টা সামনে উঠে আসলো এবং তারপরে দেখা গেল শুধু একজন নয়, একাধিক ব্যক্তি এইভাবে চাকরি পেয়েছে। ভেবে দেখুন, আপনারা কি ভাববেন না? সরকার তো ভাবছে না, আমরা কি ভেবে দেখবো না? এই দায় কি শুধু আদালতের, বা এই দায় কি শুধু সরকারের? আমাদের সাধারণ মানুষের কোনো দায় নেই? আমরা কি এই বিষয়ে একবারও গভীরতার সাথে ভাবনা চিন্তা করব না? সরকার তো চাইবেই আমাদেরকে গাধা গরু বানিয়ে রাখতে, তাহলে সরকারের লাভ, কিন্তু আমরা এই বিষয়ে বিচক্ষণতার সাথে ভাবনা চিন্তা করব না? আর এই সরকারি স্কুলগুলোর এই করুণ অবস্থার জন্য দিনে দিনে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর রমরমা বেড়েই চলেছে, দপদপা বেড়েই চলেছে। আর ফিজ, সেই ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ফিজ ফিজ হাই, মানে কল্পনার বাইরে, কল্পনা করতে পারবেন না। এবছর 5,000, তো পরের বছর 6,000, পরের বছর 6,000, তো তারপরের বছর 7,000, মানে প্রত্যেক বছর 1,000, 1,500 টাকা করে ফিজ বেড়েই যাচ্ছে। ভাবতে পারেন আমাদের পশ্চিমবাংলার সাধারণ মানুষেরা কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ সরকারি শিক্ষা ব্যবস্থার তো এই অবস্থা, সরকারি স্কুলগুলোর তো এই অবস্থা। সরকার আমাদের সাধারণ মানুষদেরকে নিয়ে ভাবছে না, আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে ভাবছে না, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদেরকে নিয়ে সরকার ভাবছে না। কিন্তু বাবা মারা তাদের সন্তানদেরকে তো তারা চান একটু ভালো শিক্ষা দিতে। তারা যখনই একটু ভালো শিক্ষা দেওয়ার জন্য ইংরেজি মাধ্যম স্কুলগুলোর দ্বারস্থ হচ্ছেন, মানে তাদের ওই স্কুলের ফিস জমা দিতে গিয়ে, মাইনে জমা দিতে গিয়ে তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, এবং মাথার ঘাম পায়ে ফেলেও তারা সেই জায়গায় পৌঁছতে পারছেন না, কেননা বছরের পর বছর মাইনা বেড়ে যাচ্ছে। যাদের নুন আনতে পান্তা ফুরায়, ভাবতে পারবেন তাদের কি অবস্থা? একবার ভেবে দেখুন তো। আমার ওই সত্যজিৎ রায়ের ওই যে সিনেমাটা, সেই সিনেমাটার কথা ভীষণ মনে পড়ে গেল, ওই হীরক রাজার দেশে। সেই ছবিতে আমরা, মানে আমি, আপনি, আমরা সবাই দেখেছিলাম ওই ছবির যে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল উৎপল দত্ত এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। উৎপল দত্ত সবাইকে শেখাতো, পড়াশোনা করে যে অনাহারে মরে সে, পড়াশোনা করে না অনাহারে মরে না। আর সৌমিত্র চট্টোপাধ্যায় সবাইকে শিখিয়েছিল, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, পড়াশোনা করে না গাড়ি ঘোড়া চড়ে না। আমরাও ছোটবেলায় আমাদের গুরুজনদের মুখে এই কথা শুনেছি। আর ঠিক তাই এই সত্যজিৎ রায়ের এই ছবিটির কথা আমার ভীষণভাবে মনে পড়ে গেল, যে এই সরকারও সেই একইভাবে আমাদেরকে চাইছে অশিক্ষিত বানিয়ে রাখতে। তাই আমাদের করণীয় একটাই, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। তাই আমাদের এই রাজা আর এই রানীকে খান খান করতেই হবে। তাই সবাই একসাথে ভাবনা চিন্তা করতে শুরু করুন যে এর থেকে নিস্তার আমরা এই একটা পন্থাতেই পেতে পারি, এক এবং অদ্বিতীয় পন্থাতেই পেতে পারি। দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। আর যদি খান খান না করতে পারি, তাহলে আমরা খান খান হয়ে যাব, এটা নিশ্চিত, এটা একদম নিশ্চিত।
আজকে একটু বাইরের রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন, দিল্লিতে চলে যান, সেখানে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলোর চাইতে সরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে ভিড় বেশি ছাত্রছাত্রীদের। তাহলে দিল্লি পারলে আমরা পারবো না কেন? দিল্লি পারলে বাংলা পারবে না কেন? আসলে সঠিক পরিকল্পনার অভাব। আর সরকার এই সঠিক পরিকল্পনা করছে না। কেননা যদি সঠিক পরিকল্পনা করে তাহলে বাংলার সাধারণ ঘরের ছেলেমেয়েরা শিক্ষিত হবে, এবং শিক্ষিত হলে সরকারকে প্রশ্ন করবে। তারা চায় না আমরা প্রশ্ন করি। আসল কথাটা কি জানেন? যে রাজ্যের শিক্ষামন্ত্রী দুর্নীতির দায়ে জেল খাটে, সেই রাজ্যের আর যাই হোক না কেন, শিক্ষার যে কোনো প্রকার উন্নতি হবে না, সেটা বিলক্ষণ বোঝা যায়। আর শুধু শিক্ষামন্ত্রী বা কেন, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, তৃণমূলের তাবর তাবর নেতা মন্ত্রীদেরকে আমরা দুর্নীতির দায়ে জেল খাটতে দেখেছি। আপনাদের মনে আছে নিশ্চয়ই ওই নারদা কাণ্ডে, স্টিং অপারেশন যখন টিভির পর্দায় আমাদের চোখের সামনে উঠে এলো, তখন মুখ্যমন্ত্রী কি বললেন? তখন মুখ্যমন্ত্রী বললেন যে আগে যদি জানতাম কাউকে টিকিট দিতাম না। আর তারপরে ভোট লুট করে জিতে যাওয়ার পর মানুষ আমাদের পাশে আছে। মমতা ব্যানার্জি বললেন মানুষ আমাদের পাশে আছে, এবং প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদেরকে দলের মধ্যে বহাল তবিয়তে রেখে দিলেন। এই পার্থ চট্টোপাধ্যায়কেই দেখুন না, এতদিন ধরে জেল খেটে আসলেন, এত বছর জেল খেটে আসলেন, তারপরে আবার দলে জায়গা পেয়ে গেলেন। অথচ তৃণমূলের ওই চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেন, তৃণমূলের ওই শশী পাজা কি বলেন, ওই তৃণমূলের জেল খাটা ওই কুণাল কি বলেন, শুনেছেন নিশ্চয়ই, কুণাল ঘোষ, এরা প্রত্যেকেই বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির এগেনস্টে একদম জিরো টলারেন্স। দল তৃণমূল কংগ্রেস দুর্নীতির ক্ষেত্রে একদম জিরো টলারেন্স, কোনো রকম কোনো টলারেন্স করে না। অথচ তৃণমূলের প্রত্যেকটা নেতা নেত্রী যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত, জেল খাটা মালগুলো সব কটাকেই আবার বড় বড় চেয়ার দিয়ে ফিরিয়ে নিয়ে আসছেন এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়রা দুর্নীতিটাকেই নীতিতে পরিণত করেছে, তাই এই জিনিস হচ্ছে। পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, ব্লকে ব্লকে, রাজ্যের প্রতিটা স্তরে ওই করে কমে খাওয়ার লোকজনদেরকে দিয়ে ভরিয়ে রেখেছে। তাই চলুন না, ঠিক যেভাবে 2011 সালে আমরা বামেদেরকে সরিয়ে দিয়ে, বামেদেরকে বদলে দিয়ে একটি নতুন সরকারের প্রতিষ্ঠা করেছিলাম, ঠিক ওই একইভাবে আবার এই 2026 সালের বিধানসভা নির্বাচনে আবার একটি নতুন সরকারের প্রতিষ্ঠা করি, বদলে দিয়ে এই তৃণমূল কংগ্রেস সরকারটিকে। 1972 সালের পর থেকে আমরা কিন্তু আর পাইনি কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার। ওই শেষবার ছিল কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার, কংগ্রেস সরকার, আর কিন্তু আমরা পাইনি তারপর থেকে। তাই চলুন না, এই 2026 সালে আমরা বদলে দিয়ে কেন্দ্রে এবং রাজ্যে একই সরকারকে নিয়ে আসি। আমরা তো কেন্দ্রে এবং রাজ্যে কংগ্রেস সরকারকে দেখেছি, কিন্তু কোনোদিনও কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকারকে দেখিনি। চলুন না, এইবার অন্তত একবার বিজেপিকে একটা সুযোগ করে দিই। আমরা তো সবকটা দলকে দেখেছি, সবকটা রাজনৈতিক দলকে দেখেছি, সিপিএমকে দেখেছি, কংগ্রেসকে দেখেছি, তৃণমূলকে দেখেছি, একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখি না। তারপরে যদি কোনো পরিবর্তন না হয়, ওই একই থাকে, তাহলে আবার নইলে বদলে দেব। বদলে দেওয়ার সুযোগ তো আমাদের কাছে আবারও থাকবে। কত আশা বুকে নিয়ে বলুন তো 2011 সালে বামেদের পতন ঘটিয়েছিলাম আমরা, এই রাজ্যবাসী কি পেয়েছেন বলুন তো? নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করুন তো, কি চেয়েছিলেন আর কি পেয়েছেন? তাই চলুন আমরা এই 2026 সালে একবার বদলে দিই। কি বলবেন আমার এই ব্যাখ্যা এবং বিশ্লেষণ নিয়ে? যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। জয় হিন্দ, বন্দে মাতরম, হিন্দু বাঙালির চৈতন্য।